হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এসএসসি জীববিজ্ঞান থেকে প্রাণী টিস্যু আলোচনা করব। আর গত ক্লাসে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা মিস করে ফেলছো, এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। সো প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করি। প্রাণী টিস্যু কী বা প্রাণী টিস্যু মধ্যে আমরা দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে তোমার এককোষী জীব, যেগুলো প্রোটোজোয়ার মধ্যে থাকে, এককোষী জীবগুলো। এবং এককোষী জীবদের মধ্যে যেহেতু একটা কোষই থাকে, সেক্ষেত্রে ওইখানে টিস্যু বা কোনো অঙ্গ বা তন্ত্র তৈরি হয় না, সেটা বাদ দাও। এখন আমরা মূলত দেখি যে বহুকোষী জীব বা প্রাণী। আমরা বহুকোষী প্রাণীদের মধ্যে অসংখ্য কোষ দেখি। যেহেতু বহুকোষী মানেই বোঝা যাচ্ছে যে অসংখ্য কোষ থাকবে সেখানে। সো এই যে অসংখ্য কোষ থাকবে, তাদের মধ্যেও কতগুলোর মধ্যে অঙ্গতন্ত্র এবং টিস্যু তৈরি হয় না। টিস্যু মানেই আমরা জানি হচ্ছে অনেকগুলো কোষের সমন্বয়। সো সেখানেও কিন্তু কোনো টিস্যু গঠন হয় না। কোন পর্বগুলোর প্রাণীগুলো এই বহুকোষী থাকা সত্ত্বেও হয় না? যেমন ধরো হচ্ছে পরিফেরা প্রাণীগুলো হচ্ছে বহুকোষী, সরলতম। এই সরলতম প্রাণীগুলোর মধ্যে যে কোষগুলো থাকে, সেগুলো টিস্যু বা অঙ্গতন্ত্র কোনোটাই তৈরি করে না। আবার যেমন ধরো নিডেরিয়া পর্বের যে প্রাণীগুলো আছে, সেই নিডেরিয়া পর্বের প্রাণীগুলোর মধ্যেও এগুলো অসংখ্য কোষ দ্বারা, এগুলোও বহুকোষী প্রাণী, কিন্তু তাদের মধ্যেও টিস্যু বা অঙ্গতন্ত্র তৈরি হয় না। কি হয়, নিডারিয়া প্রাণীগুলো আছে, তাদের মধ্যে হয় কি, কোষগুলো দুইটা শ্রেণীতে, অর্থাৎ দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে থাকে, যেমন সজ্জিত থাকে। সো সেখানে কোনো আমরা টিস্যু বা অঙ্গ বা তন্ত্র দেখব না। আমরা কাদের দেখব তাহলে? এবার আমরা যাদের দেখব, যাদের টিস্যু বা তোমার অঙ্গতন্ত্র এগুলো দেখা যায়, শুধুমাত্র প্লাটিহেলমিনথেস এবং হচ্ছে কর্ডাটা প্রাণীগুলো। এই প্রাণীগুলোর মধ্যে কি হয়, তাদের যে অসংখ্য কোষগুলো আছে, সেই কোষগুলো টিস্যু তৈরি করে এবং অঙ্গতন্ত্র তৈরি করে। এই প্রাণী টিস্যু তাহলে কাকে বলবে? জীবদেহের মানে কতগুলো বা এক বা ততোধিক কোষ একত্রে যুক্ত হয়ে একই স্থান থেকে উৎপত্তি হয়ে একটি কাজ সম্পন্ন করবে, তাকেই বলা হয় প্রাণী টিস্যু। সো প্রাণী টিস্যুর আরও একটা বিষয় আছে, যখন বিভিন্ন টিস্যু নিয়ে আমরা আলোচনা করব, তখন এটা টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলবে। সো টিস্যু তত্ত্ব কাকে বলে? তাহলে আমরা বলবো বিভিন্ন ধরনের টিস্যু নিয়ে আলোচনা করাকেই টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলে। তো এবার আমরা আসবো হচ্ছে প্রাণী টিস্যু মূলত কয় প্রকার। এই প্রাণী টিস্যু মূলত হচ্ছে 4 প্রকার। আমরা যদি দেখি এই 4 প্রকার কি কি, সো আমরা 4 প্রকার কি কি পাবো। প্রথম যে টিস্যুটা পাবো সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, অর্থাৎ আবরণী টিস্যু। আমি শুধু আবরণীটা লিখতেছি, টিস্যুটা লিখবো না। পরে আসো হচ্ছে যোজক টিস্যু। যোজক, আমি টিস্যুটা লিখতেছি না, কানেকটিভ টিস্যু বলি। তো কানেকটিভ টিস্যু। এরপরে আসবে হচ্ছে মাস্কুলার টিস্যু, অর্থাৎ পেশি যেটাকে বলি। মাস্কুলার। তো এরপরে আমরা আসবো নার্ভ টিস্যু, অর্থাৎ স্নায়ু টিস্যু। স্নায়ুটাকে নার্ভস বলা হয় ইংরেজিতে। সো আমরা দেখলাম টিস্যু মূলত কয় প্রকার, অর্থাৎ প্রাণী টিস্যু মূলত কয় প্রকার। একটা হচ্ছে আবরণী টিস্যু, যেটাকে অ্যাপিথেলিয়াল টিস্যু বলা হয়। যোজক টিস্যু, যেটাকে কানেকটিভ টিস্যু বলা হয়। পেশি টিস্যু, যেটাকে মাস্কুলার টিস্যু বলা হয়। স্নায়ু টিস্যু, যেটা নার্ভ টিস্যু বলা হয়। সো আমরা এখন আসবো হচ্ছে আবরণী টিস্যু। আবরণী টিস্যু কী করে? এই প্রাণীদের দেহে যে আবরণী টিস্যুটা তৈরি হয়, সেগুলো মূলত বাইরের আবরণটা সৃষ্টি করে। তো বাইরের আবরণটা সৃষ্টি কারণ আছে, কারণ ভিতরের যে নমনীয় অঙ্গগুলো আছে, সেগুলোকে রক্ষা করার জন্য এই মূলত আবরণী টিস্যু কাজ করে। এখন আবরণী টিস্যু প্রধানত, অর্থাৎ গঠন অনুসারে, অবস্থান এবং গঠন অনুসারে প্রধানত হচ্ছে 3 প্রকার। গঠন অনুসারে, অর্থাৎ গঠন অনুসারে আমরা কত প্রকার দেখব? 3 প্রকার। নাম্বার 1 হচ্ছে স্কোয়ামাস আবরণী টিস্যু। কি বললাম? স্কোয়ামাস আবরণী টিস্যু। আচ্ছা, আমরা যে স্কোয়ামাস আবরণী লিখব, টিস্যু এরপরে আসো কিউবয়েডাল। কিউবয়েডাল আমি আর
এগুলো লিখতেছি না, আবরণী টিস্যু। তারপরে আমরা পাবো হচ্ছে কলামনার আবরণী টিস্যু। সো আমরা এইখানে যে জিনিসগুলো দেখলাম, আবরণী টিস্যু মূলত যে কাজে ব্যবহৃত হয়, আবরণ সৃষ্টি কাজে ব্যবহৃত হয়, এই আবরণ সৃষ্টি কাজে প্রধানত হচ্ছে 3 প্রকার, অর্থাৎ গঠন অনুসারে আমরা বলতে পারি এবং আবার এটাকে অবস্থান অনুসারেও বলা যায়। সো আমরা এই 3 প্রকার নিয়ে আগে আলোচনা করি, তারপরে আমরা পরবর্তী বিস্তারিত আলোচনা করব। সো 3 প্রকারের প্রথমেরটা আলোচনা আসি, স্কোয়ার মাছ। এই স্কোয়ার মাছ শব্দের অর্থই হচ্ছে আইসযুক্ত। এই স্কোয়ার মাছ শব্দের অর্থই হচ্ছে আইসের মতো বা আইসযুক্ত বা আইসের মতো আমরা বলবো যে আইসের মতো। সো এই যে আইসের মতো আমরা এইখানে একটা চিত্র আর্ট করে রাখছি, যদিও আমি ভালো চিত্র আর্ট করতে পারি না। সো তোমাদের বোঝার ক্ষেত্রে একটু চিত্র আর্ট করে রাখছি আমি। তো চিত্রে আমরা দেখব যে স্কোয়ামাস আবরণী টিস্যু। স্কোয়ামাস আবরণী টিস্যুর মধ্যে দেখো এই গঠনটা হবে এরকম। আমরা জানলাম যে স্কোয়ামাস আবরণী টিস্যু মানেই হচ্ছে কিন্তু আইসের মতো। তো এই যে আইসের মতো, এখানে আইসের মতো হবে, এই যে আইসের মতো, এই যে আমরা যেমন মাছের আইস দেখি, ঠিক আমরা কিন্তু এই গঠনটা দেখব। মাছের বাইরে থেকে আইসটা যদি আমরা দেখি, যে গঠনটা ঠিক এরকম দেখা যাবে। সো আমরা এইখানে যে স্কোয়ামাস আবরণী টিস্যুটা আর্ট করে রাখছি, তো স্কোয়ামাস শব্দের অর্থ হচ্ছে আইসের মতো। সো এইখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, এগুলো যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আবরণী অর্থাৎ কোষ বাইরের, এদের মধ্যে কিছু অন্তঃকোষীয় ফাঁক থাকে। সো এগুলো মূলত হচ্ছে নিউক্লিয়াস। আমরা যদি এই কথা বলি, এগুলো কি হবে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। এবং এর যে আবরণীটা আছে, আমরা যে কোষ একটা বলি কোষ প্রাচীর, ঠিক এইগুলো হচ্ছে কোষ প্রাচীর। তো এগুলোকে আমরা বলবো হচ্ছে স্কোয়ামাস। এগুলো কথায় দেখা যায়, মূলত এগুলো দেখা যায় হচ্ছে বৃক্ষের সংগ্রাহী নালিকায়। সো পরেরটা আসো কিউবয়েডাল, অর্থাৎ কিউব। আগে আমরা চিন্তা করব যে কিউব, আমরা বীজগণিতের ভাষায় কিউবকে বলি ঘন, অর্থাৎ এটাকেও বাংলায় আমরা বলবো ঘনাকার। কি বলবো? ঘনাকার। এখন এই যে ঘনাকার কিউব, আমরা সবাই কিউব কোনটা মানে চিত্রের সাহায্যে যদি আমরা দেখতে চাই, তাহলে যেমন ধরো সবচেয়ে ফেমাস যে গেমটা আছে সেটা হচ্ছে লুডো আমরা সবাই খেলি। লুডোর যে ছক্কাটা আছে, ছক্কাটাকে আমরা বলবো যে কিউব। তো কিউব মানে কি, আমরা কিউব মানে জানি যে হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান হবে। সো এইখানে আমরা একটু খেয়াল করলে এই দ্বিতীয় চিত্রটা যদি দেখো, আমি আগেই বললাম যে আমি তেমন কোনো ভালো চিত্র আর্ট করতে পারি না। সো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি যতটুকু পারছি চিত্রটা আর্ট করছি। সো সেই ক্ষেত্রে তোমরা কষ্ট করে একটু বুঝে নিও। তো আমার কথা হচ্ছে যে কিউবয়েডাল, আমি কিউবয়েডাল সম্পর্কে বললাম যে কিউব মানে হচ্ছে ঘনাকৃতি। এখন ঘনাকৃতি কি, দৈর্ঘ্য প্রস্থে সমান থাকবে। সো আমরা এইখানে যদি দেখি, লক্ষ্য করি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতায় কি থাকবে, সমান। এখন এই যে চিত্রটা আছে, এখানেও আমরা যে এই অর্থাৎ আবরণীর মাঝখানে যে চিত্র, ছোট গোলাকার আকৃতির যে বস্তুটা দেখব, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। এবং এটা একটা কিউবকে আমরা যদি এক সাইড থেকে দেখি, তাহলে 3টা অংশ দেখা যাবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা দেখা যাবে। সো সেক্ষেত্রে আমাদের এই চিত্রটা দেখো, 3টা সাইড, আমরা উপরের অংশটা দেখতে পাচ্ছি সাইড, এবং হচ্ছে প্রস্থটা দেখতে পাচ্ছি, দৈর্ঘ্যটা দেখতে পাচ্ছি। তো এখানেও এটা হচ্ছে নিউক্লিয়াস। আমরা এইভাবে লিখতেছি না, তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি যে নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিয়াস আবরণী, অর্থাৎ হচ্ছে যদি বলি কোষ প্রাচীর, সেটাও হবে। তো কিউব মানে কি, আমরা এখন কি জানলাম, কিউব মানেই হচ্ছে ঘন আকৃতি, এগুলো হচ্ছে তোমার ঘন আকৃতি হবে। সো এইটা ক্লিয়ার। এরপরে আসো দেখো, এখানে হচ্ছে কলামনার আবরণী টিস্যু। কলাম, আমরা রো এবং কলাম কথাটা বারবার অনেকবার শুনছি। সো কলাম মানে কি, আমরা কোনটা বাংলায় যদি আমরা বলি, সেটা হচ্ছে কলাম মানেই হচ্ছে স্তম্ভ। অর্থাৎ এই কলাম মানে হচ্ছে কি, স্তম্ভ। এই যে স্তম্ভ মানে আমরা কোনটাকে বলি, যেটাকে আমরা গ্রুপও বলি। তোমরা এই যে স্তম্ভ, এই স্তম্ভের মতো। আচ্ছা, এই তৃতীয় চিত্রটা দেখো, এই তৃতীয় চিত্রটা হচ্ছে কলাম আবরণী টিস্যু। সো তৃতীয় যে চিত্রটা আছে, এই কোষগুলো অনেক লম্বালম্বি হয় এবং শুরু হবে, এবং
এটা হচ্ছে স্তম্ভ, স্তম্ভ আকারে হবে। সো এই জন্য এটাকে বলা হয় কলামনার আবরণী টিস্যু। প্রাণীর অন্তঃপ্রাচীরের এই সাধারণত এই যে কলামনার আবরণী টিস্যুটা আছে সেটা আমরা দেখতে পাই। সো আমরা এই তিনটার সম্পর্কে জানলাম। এই তিনটার সম্পর্কে জানার পরে আবরণী টিস্যু আরও অনেক প্রকার আছে, সেগুলো আমরা জানবো। দেখো আমরা হচ্ছে কি এই অ্যাপিথেলিয়াল টিস্যুকে আবার কোষ সংখ্যার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। যেমন এটাকে আমি অন্য কালারে দিচ্ছি, অর্থাৎ এটাকে লিখছি হচ্ছে কোষ সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ কোষ সংখ্যার ভিত্তিতে হচ্ছে কত প্রকার? 3 প্রকার। নাম্বার 1 সিম্পল এপিথেলিয়াল টিস্যু। সিম্পল মানে হচ্ছে সাধারণ, সো আমরা বাংলায় লিখি সাধারণ, এটাকে সাধারণ আবরণী টিস্যু বলা হয়। সেকেন্ডে যেটা আসবে সেটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তা 3 নম্বরে আসো। 3 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, অর্থাৎ সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। অর্থাৎ কি বললাম? সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। সো আমরা এই 3 প্রকার দেখলাম। এখন চিন্তা করো সাধারণ আবরণী টিস্যু। এই টিস্যুর মূলত হচ্ছে কোষগুলো উৎপন্ন হবে এবং এই কোষগুলো কি হবে? সাধারণ একটা সুন্দর একক শ্রেণীতে সুন্দরভাবে সজ্জিত থাকবে। এটাই মূলত এর হচ্ছে কাজ। মানে কোষে উৎপন্ন হয়ে কোষের যেমন সংখ্যা অনুসারে যখন কোষ বৃদ্ধি হবে তখন এইগুলো কি হয়? এগুলো হচ্ছে সাধারণ একটা আবরণী সৃষ্টি করবে এবং এটা একটা স্তরে সঞ্চিত করবে। পরে আসো স্ট্র্যাটিফাইড। এই স্ট্র্যাটিফাইড মূলত হচ্ছে প্রাণীদের অন্তঃপ্রাচীরে থাকে সজ্জিত, মানে একটার পর একটা সজ্জিত থাকবে, সেটাকেই মূলত স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু বলা হয়। সিউডো স্ট্র্যাটিফাইড, এই সিউডো স্ট্র্যাটিফাইডটা কথা থাকে এই কোষগুলো ভিত্তি পর্দার উপর বিভিন্ন আকারে সজ্জিত থাকে, বিভিন্ন আকারে সজ্জিত থাকবে। এগুলো মূলত আবার অনেক সময় আকার মানে সংখ্যার দিক দিয়ে বৃদ্ধি হয়। কখনো কখনো দেখা যায় যে হচ্ছে 3 থেকে 4টি, আবার কয়েক সেকেন্ডের মধ্যে সেটা পরিবর্তিত হয় 7 থেকে 8টি হয়ে থাকে। সো এগুলো মূলত ট্রাকিয়ার মধ্যে থাকে। ট্রাকিয়ার মধ্যে আমরা সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যুটাকে দেখতে পাই। সো আমরা এগুলো যদি দেখি তাহলে একটার পর একটা এবং লম্বা আকৃতি হয়ে থাকবে। এছাড়াও এপিথেলিয়াল টিস্যু এগুলো বিভিন্ন কাজের জন্য বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে থাকে। যেমন আমরা এখানে তাহলে লিখতে পারি যে বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে সো এই যে বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত হয়ে থাকে, নাম্বার 1 ফ্লাজেলা, জেলাযুক্ত আবরণী টিস্যু, আর টিস্যু দিলাম, সংক্ষেপে লিখলাম আর টিস্যু। সো দ্বিতীয়তে থাকে হচ্ছে ক্ষণপথযুক্ত, তৃতীয়তে হচ্ছে তোমার সিলিয়াযুক্ত আবরণী টিস্যু, আমি এদিকে লিখতেছি গ্রন্থিযুক্ত এটা টিস্যু। আচ্ছা, আবরণী টিস্যু। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জনন অঙ্গ টিস্যু। এই তো, তাহলে আমরা দেখো আবরণীটাকে কয় ভাগে বিভক্ত করলাম। অর্থাৎ আবরণী টিস্যু মানেই হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু গঠন অনুসারে 3 প্রকার: স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু,
কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, কলামনার এপিথেলিয়াল টিস্যু। তারপরে কোষ সংখ্যার উপর ভিত্তি করে আবার 3 প্রকার সিম্পল এপিথেলিয়াল টিস্যু, যেটাকে সাধারণ আবরণী টিস্যু বলা হয়। তারপরে স্ট্রেটিফাইড এপিথেলিয়াল টিস্যু, তারপরে সিউডো এপিথেলিয়াল টিস্যু। তারপরে আসো সেটা হচ্ছে তোমার ফ্ল্যাজেলা আবরণী টিস্যু। ফ্ল্যাজেলা আবরণী টিস্যু মূলত হচ্ছে হাইড্রার এন্ডোডামে দেখা যায়, ক্ষণপথযুক্ত। এটাও হাইড্রার এন্ডোডামে এবং মেরুদণ্ডী প্রাণীর মধ্যে দেখা যায়। এটা হচ্ছে সিলিয়াযুক্ত। এগুলো মূলত হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর অর্থাৎ শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়, এবং হচ্ছে গ্রন্থিযুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের গ্রন্থির মধ্যে এই আবরণী টিস্যুটা দেখা যায়, অর্থাৎ গ্রন্থিযুক্ত আবরণী টিস্যু। জনন অঙ্গে যে আবরণী টিস্যুটা থাকে সেটাকেই মূলত এই জনন অঙ্গ আবরণী টিস্যু বলা হয়। সো ক্লিয়ার। এটা যোজক টিস্যু নিয়ে কথা বলবো বা কানেকটিভ টিস্যু নিয়ে কথা বলবো। কানেকটিভ টিস্যু মূলত যে জিনিসগুলো নিয়ে তৈরি, এটা হচ্ছে জেলির পরিমাণ অনেক থাকে, কোষের সংখ্যা যদিও কম থাকে, তো তরল পদার্থটা অনেক বেশি থাকে। এটা নরম হয় আবার বা বা কঠিনও হতে পারে, আবার ভঙ্গুরও হতে পারে। মূলত এই কানেকটিভ টিস্যুর যে প্রধান রাসায়নিক যে পদার্থটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় বিভিন্ন ধরনের পদার্থ পাওয়া যায়। টিস্যুর যেমন কি কাজ করে সেগুলো মূলত এই কানেকটিভ টিস্যু কাজ করে হচ্ছে, যেমন ধরো পেশি বা টিস্যু বা হৃৎপেশি এগুলোর সাথে সংযোগ স্থাপন করা এবং হচ্ছে রাসায়নিক দ্রব্যাদি একটার সাথে আরেকটা কি পরিচালনা করা। তো আরেকটাভাবে এইটাও আছে, যেমন বিভিন্ন ধরনের আমি যেটা বললাম যে গঠন তৈরি করা, যেমন হচ্ছে কঙ্কাল সৃষ্টি করে, একটা জীবের আকৃতি দান করে। কানেকটিভ টিস্যুটাকে প্রধানত গঠন অনুসারে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে? গঠন অনুসারে এটাকে আমরা কয় ভাগে ভাগ করব? 3 ভাগে। যেমন ধরো যে এখানে আমি লিখলাম হচ্ছে গঠন অনুসারে। আচ্ছা, গঠন অনুসারে নাম্বার 1 হচ্ছে, আমরা যদি বলি ফাইব্রাস সিটি দিলাম, সিটি হচ্ছে কানেকটিভ টিস্যু। ঠিক আছে, ক্লিয়ার। এটাতে সংক্ষিপ্ত একটা কোড হিসেবে আমরা প্রকাশ করব। সো এই যে ফাইব্রাস সিটি অর্থাৎ কানেকটিভ টিস্যু, এই কানেকটিভ টিস্যুগুলো মূলত হচ্ছে পেশির অন্ত্রে দেখা যায় এবং এগুলো তাকে নিচে দেখা যায়। সো দ্বিতীয়তে আসবে স্কেলিটাল কানেকটিভ টিস্যু। স্কেলিটাল সিটি। আর তারপরে আমরা যদি দেখব তরল সিটি। এই যে আমরা 3টা দেখলাম, ফাইব্রাস সিটি, স্কেলিটাল সিটি, তরল সিটি। এবার আমরা আলোচনা করব হচ্ছে স্কেলিটাল সিটি। এই স্কেলিটাল সিটি মূলত হচ্ছে জীবদেহের ভিতরে অর্থাৎ অভ্যন্তরে যে কাঠামোটা, অর্থাৎ একটা জীবের যে কাঠামোটা আছে সেটাই মূলত তৈরি করে। এরা মনে করো কঙ্কালটা সৃষ্টি করে। এই কঙ্কালটা সৃষ্টি করে কঙ্কালদের যে অস্থি অর্থাৎ অস্থির ভঙ্গুর বা নমনীয় থেকে এটাকে দৃঢ়তা প্রদান করার দায়িত্ব হচ্ছে স্কেলিটাল টিস্যুর। সো এই স্কেলিটাল টিস্যু আমরা প্রধানত গঠন অনুসারে দেখব হচ্ছে 2 প্রকার। কি এটাকে আমরা এদিকে লিখি। একটা হচ্ছে তরুণাস্থি, আর একটা হচ্ছে অস্থি। এই তরুণাস্থি কোন ধরনের? তরুণাস্থি মূলত হচ্ছে এক ধরনের নমনীয় কানেকটিভ টিস্যু, যেগুলো আমরা মনে করো যে এদের কোষগুলোর মধ্যে অনেকটা ফাঁকা থাকে, অনেকটা ফাঁকা জায়গা থাকে, অর্থাৎ অন্তঃকোষীয় ফাঁকগুলো অনেক বড় হয়ে থাকে, এবং এগুলো মূলত হচ্ছে স্তন্যপায়ীর মূলত হচ্ছে নাকের পিনা ও কানের পিনার, তো এগুলো হচ্ছে তরুণাস্থি। এবং হচ্ছে কি এগুলো হিউমেরাস ও ফিমার, আর এগুলো হচ্ছে 2 প্রান্তে এই তরুণাস্থি পাওয়া যায়। যেমন নাক যেমন হচ্ছে এই অংশটুকু এবং হচ্ছে এই কানের এই অংশটুকু হচ্ছে তরুণাস্থি। আরেকটা যদি বলো যে এটা স্থিতিস্থাপক, যেমন হচ্ছে কি কানের এদিক অংশ ধরে যদি আমি এদিক টান দিয়ে এখানে ধরে রাখি, আবার ছেড়ে দেব, আগের জায়গায় চলে যাবে। স্থিতিস্থাপকটাই কিন্তু এরকম। সো পরেরটা অস্থি মূলতই হচ্ছে তোমার একটা দৃঢ়তা প্রদান করে, একটা জীবের দৃঢ়তা প্রদান করে এবং এই কোষ কঙ্কালটা সৃষ্টি করে। অস্থি মানে হচ্ছে হাড় আমরা যদি বলবো। আর এই অস্থি মূলত হচ্ছে ভঙ্গুর হয়ে যায়। কোন সময় ভঙ্গুর হয়? যখন ক্যালসিয়াম কার্বনেট পদার্থের অভাব হয় তখন এগুলো ভঙ্গুর হয়
এবং এগুলো অনেক শক্ত হয়ে থাকে এবং দৃঢ়তা প্রদান করে। জীবদেহের কঙ্কাল কাঠামোটাই হচ্ছে তোমার অস্থি। সো পরে আসো হচ্ছে তরল সিটি। তরল সিটি মানেই হচ্ছে তোমার হচ্ছে তরল যোজক টিস্যু। এই তরল যোজক টিস্যু মূলত হচ্ছে দুই প্রকার। এক প্রকার কি, আমরা যদি দুই প্রকার দেখি, এক প্রকার হচ্ছে রক্ত, আরেক প্রকার হচ্ছে লসিকা। রক্ত কাকে বলে তোমরা অনেকেই অনেকভাবে বলো, যে যদি আমরা এইভাবে বলি যে গরু ছাগল হাঁস মুরগি যদি আমরা কাটি, যে তরল পদার্থটা বের হয় লাল রঙের, সেটাকে আমরা রক্ত বলি। এইভাবে আসলে এটা সংজ্ঞা হবে না। মানে আমরা রক্ত কাকে বলবো তাহলে? রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল কানেকটিভ টিস্যুকেই আমরা রক্ত বলবো। তাহলে ক্লিয়ার? তোমাদের সংজ্ঞা জিজ্ঞেস করলে ওগুলো কখনোই বলবা না, বলবা যে হচ্ছে রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত তরল যোজক কলা। সো রক্ত আমরা এটা জানলাম। রক্ত মূলত হচ্ছে দুই ধরনের। এই রক্ত মূলত দুই ধরনের কি কি? একটা হচ্ছে রক্ত রস, আরেকটা হচ্ছে রক্ত কণিকা। রক্তরসের মধ্যে হচ্ছে 91 থেকে 92% পানি থাকে এবং বাকি 8 বা 9% আমার হচ্ছে অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থগুলোর মধ্যে থাকে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, কার্বন, লৌহ, তারপরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে কার্বন ডাই অক্সাইড ইত্যাদি ধাতব পদার্থ থাকে। সো আমরা এবার আসি রক্তকণিকা। রক্তকণিকাকে আবার 3 ভাগে বিভক্ত করা যায়। এই রক্তকণিকাকে কয় ভাগে বিভক্ত করা যায়? 3 ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1 হচ্ছে লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা। নাম্বার 2 হচ্ছে শ্বেত রক্তকণিকা। তারপর নাম্বার 3 হচ্ছে অনুচক্রিকা। এই তো আমরা 3টা পাইলাম। একটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। এখন সুন্দর করে দেখো যে তরল সিটি মানে তরল কানেকটিভ টিস্যু আমরা হচ্ছে দুই ধরনের দেখি, একটা হচ্ছে রক্ত এবং একটা হচ্ছে লসিকা। আমরা রক্ত নিয়ে আলোচনা করলে রক্ত হচ্ছে প্রধানত দুই ধরনের থাকে, একটা হচ্ছে রক্ত রস আর রক্ত কণিকা। রক্ত রসের মধ্যে কি থাকে? 91 থেকে 92% পানি থাকে এবং বাকি হচ্ছে 8 থেকে 9% তোমার মূলত অজৈব পদার্থ থাকে। এবং অজৈব পদার্থগুলোর মধ্যে মূলত হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, কার্বন, লৌহ, তারপর কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি ধাতব পদার্থ থাকে। সো এখন রক্তকণিকার মধ্যে কয়টা কণিকা থাকে? 3টা। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকার মূলত হচ্ছে তোমার যে লাল বর্ণের আমরা রক্তের মধ্যে যে লাল বর্ণটা দেখি সেটাই হচ্ছে লোহিত রক্তকণিকা। আর এই লাল বর্ণ হওয়ার একটা কারণ, সেটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে বলেই হচ্ছে এই লাল বর্ণ সৃষ্টি করে। এবং হচ্ছে শ্বেত রক্তকণিকা হচ্ছে তোমার ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুগুলোকে ধ্বংস করে। অনুচক্রিকার কাজ কি? অনুচক্রিকা মূলত হচ্ছে তোমার আমাদের শরীরে ত্বক কোনোখানে কেটে গেলে এই রক্ত জমাট বাঁধার জন্য যেটা সাহায্য করে সেটা হচ্ছে অনুচক্রিকা। লসিকা মূলত হচ্ছে টিস্যুর মধ্যে যে জলীয় পদার্থগুলো জমা হয় এইগুলো কতগুলো ছোট ছোট নালিকা দ্বারা একটার সাথে আরেকটা কি হয়? সংযুক্ত হয়। তো এই যে ছোট ছোট নালিকাগুলো নিয়ে অনেকগুলো নালিকা একত্রে সংযুক্ত হয়, তখন এটাকে লসিকা তন্ত্র বলে। আর লসিকা তন্ত্রের একটা সংগ্রাহক নালিকাকে বলা হয় লসিকা। এবার আসো পেশি টিস্যু বা মাস্কুলার টিস্যু। পেশি টিস্যু কি এবং এগুলো কেমন হবে? পেশি টিস্যু মূলত হবে সরু এবং লম্বা তন্তুময়। আর আবার এই পেশির মধ্যে যে তন্তুময় অংশগুলো আছে এগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। কি বলা হয়? মায়োফাইব্রিল। এবং এই পেশিগুলোর মধ্যে কোষের মধ্যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস থাকে এবং এই নিউক্লিয়াসগুলো যে পর্দা দ্বারা আবৃত থাকে সেগুলোকে বলা হয় সার্কোলেমা। কি বলা হয়? সার্কোলেমা। এবং এই সার্কোলেমা যেগুলোর মধ্যে এই যে ডরাকাটা অনেকগুলো দাগ থাকে এগুলোকে বলা হয় অমসৃণ পেশি। যেগুলোতে ডরাকাটার দাগ থাকে না সেগুলোকে বলা হয় মসৃণ পেশি। পেশি মূলত কত ধরনের? পেশি মূলত হচ্ছে 3 ধরনের। আমরা যদি দেখি 3 ধরনের কি কি? নাম্বার 1 দেখব হচ্ছে ঐচ্ছিক পেশি, নাম্বার 2 হচ্ছে অনৈচ্ছিক পেশি, নাম্বার 3 হচ্ছে হৃদপেশি।
এবার আসো ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি মূলত হচ্ছে ইচ্ছামতো এই পেশিটাকে চালনা করা হয়, যেমন হাতের এই পেশিটাকে ঐচ্ছিক পেশি বলা হয়। এটাকে আমরা ইচ্ছামতো পরিচালনা করব এবং সংকোচন প্রসারণশীল হয়। যেমন কীভাবে সংকোচন প্রসারণ, আমি যে এই হাত সোজা করছি, এই বরাবর দেখো এইটা কিন্তু প্রসারিত হয়েছে, এই যে নিচের যে পেশিটা আছে সেটা সংকুচিত হয়েছে। আমি যদি হাতটাকে এইভাবে করি, হাত নিজের দিকে নিয়ে আসি, তাহলে এইটুকু সংকোচন হবে এবং এইটুকু প্রসারিত হবে। স্তন্যপায়ী যে প্রাণীগুলো আছে, প্রাণীর যেগুলোকে স্পর্শ করা যায় না, অর্থাৎ ইচ্ছামতো পরিচালনা করা যায় না, সেই পেশিগুলোকেই অনৈচ্ছিক পেশি বলবো। এবার আসে হৃদপেশি। হৃদপেশি মূলত হচ্ছে তোমার যে যকৃৎ, অর্থাৎ যকৃতের মধ্যে যে কতগুলো পেশি আছে সেগুলো মূলত হচ্ছে অটোমেটিকলি পরিচালনা হয়, সেই পেশিগুলোকে মূলত হচ্ছে হৃদপেশি বলে। ক্লিয়ার? এবার আসো স্নায়ু বা নার্ভ টিস্যু। স্নায়ু টিস্যু বা নার্ভ টিস্যু, স্নায়ু অর্থাৎ হচ্ছে মস্তিষ্কে যে স্নায়ু টিস্যু অনেকগুলো আছে, উদ্দীপনা সাড়া দেয় যে কোষগুলো, সেগুলোকেই মূলত হচ্ছে স্নায়ু টিস্যু বলে। এবং স্নায়ু টিস্যু মধ্যে যে একটা মানে প্রধান অংশ কোষ পাওয়া যায় সেটা হচ্ছে নিউরন। নিউরন কোষ মানবদেহের সবচেয়ে বড় কোষ। স্নায়ু টিস্যুর মধ্যে আমরা দেখব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোষ দেহ, অপরটা হচ্ছে প্রলম্বিত অংশ। এখন কোষ দেহ মানে হচ্ছে কি, কোষ দেহ ওই যে কোষ অর্থাৎ প্রলম্বিত অংশ বাদ দিয়ে যে বাকি জায়গাটা থাকে, সেটা নিউক্লিয়াসের বাইরে যে ফাঁকা জায়গাটা থাকে সেটাই হচ্ছে কোষ দেহ। এবং হচ্ছে প্রলম্বিত অংশ মানেই হচ্ছে তোমার হচ্ছে প্রলম্বিত অংশের মধ্যে আবার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাক্সন, একটা হচ্ছে ডেনড্রন। একটা কি ডেনড্রন আর একটা হচ্ছে অ্যাক্সন। ডেনড্রন এবং অ্যাক্সন, এই ডেনড্রনের মধ্যে আবার ডেনড্রাইট হয়। কি হয়? ডেনড্রাইট। আচ্ছা, এই প্রলম্বিত অংশ শাখাগুলোকে বলা হয় ডেনড্রন, এবং এই ডেনড্রন, এই শাখা থেকে আরও শাখা প্রশাখা যেগুলো বের হয় সেগুলোকে ডেনড্রাইট। একটা অ্যাক্সন এবং একটা ডেনড্রনের মিলিত অবস্থাকে স্নাপস বলে। এই তো নার্ভ টিস্যু বা স্নায়ু টিস্যু। সো আমরা যে এই যে কনসেপ্টটা আমরা দেখলাম, এখন দেখো তো এই যে আমরা শিখলাম, কি আজকে শিখলাম, আমরা এগুলোকে কি আলোচনা করতে পারবো? এই যে বিষয়গুলো আমরা দেখলাম প্রত্যেকটাই কি আলোচনা করতে পারবো তো নাকি? ক্লিয়ার? আমাদের কি মনে থাকবে? তো আমাদের এইখানে যে আলোচনাটা হইলো, কনসেপ্টটা হইলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি পার্ট বাই পার্ট বুঝাই দিলাম। আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। তোমাদের এই অধ্যায়ে আরও কিছু বাকি অংশ আছে, যেটাকে অঙ্গ বা তন্ত্র নামে, টপিকস নামে লিখিত আছে। সেই অঙ্গ বা তন্ত্র তোমাদের গুরুত্বপূর্ণ নয়, সেগুলো নিয়ে পরবর্তীতে ক্লাসগুলোতে আলোচনা আছে। তারপর আমি বলি, অঙ্গ যদি নিয়ে আলোচনা করি তাহলে এটা হচ্ছে মরফোলজি, অঙ্গসংস্থান বিদ্যা। এখন এই যে মরফোলজি দুই ধরনের দেখা যায়, সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল মরফোলজি এবং ইন্টারনাল মরফোলজি। এক্সটার্নাল মানে হচ্ছে বাইরের যেগুলো ত্বক আছে সেগুলো, এবং ইন্টারনাল মানে হচ্ছে ভিতরের ত্বকগুলো। এখন তন্ত্র যদি বলা হয়, তন্ত্র কথাটাই হচ্ছে তোমার অনেকগুলোর সমন্বয়। তার মানে হচ্ছে যে আমি যে তন্ত্রটা বলবো তার অনেকগুলো সমন্বয়। মানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি, যেমন হচ্ছে শিক্ষক বৃন্দ। তার মানে এই যে শিক্ষক বৃন্দ একটা শিক্ষককে বোঝাচ্ছে না, তার মানে ওখানে অনেকগুলো শিক্ষক উপস্থিত আছে এটা বোঝাচ্ছে। যদি বলি ছাত্রছাত্রী বৃন্দ, তাহলে শিক্ষক মণ্ডলী, এই শব্দগুলো হচ্ছে বহু বচনের। সেরকমভাবে আমরা তন্ত্র কথাটা বহু বচনে দেব। এখানে আমরা কি পাবো? পরিপাকতন্ত্র পাবো, শ্বসনতন্ত্র পাবো, রেচনতন্ত্র পাবো, স্নায়ুতন্ত্র, জননতন্ত্র, তারপরে হচ্ছে অন্তঃক্ষরা, গ্রন্থিতন্ত্র ইত্যাদি, এগুলো আমরা পাবো। তোমরা বিস্তারিত আলোচনা এটা পড়ে নিও। সো এই যে কনসেপ্টটা আমি বুঝাইলাম আজকে, যেটা হচ্ছে অ্যানিমেল টিস্যু, আমার মনে হয় না তোমাদের অ্যানিমেল টিস্যু নিয়ে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে। যদি সমস্যা হয়ে থাকে, জাস্ট একবার এই যে শ্রেণীটা আমি দেখাইলাম, যদিও এলোমেলোভাবে আছে, আমার ভিডিওটা একটু পিছনে থেকে আবার সামনে আসো, যে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু তোমাদেরকে বুঝাই দিলাম যে কোনটা থেকে কোনটাতে আসছে।